জি, আমরা যেখানে ছিলাম, আমরা যদি একটু শেয়ার করি, আমরা ছিলাম হচ্ছে কোথায়, কেউ কি একটু বলবেন? এজেন্ট কমিশন। এজেন্ট কমিশন, আচ্ছা। এজেন্ট কমিশনে ছিলাম। যে নতুন কোম্পানির ক্ষেত্রে আহ, একটু দিয়েছে যে 45% পর্যন্ত commission দিতে পারবে। এমনি হচ্ছে আইডিআর হচ্ছে 35% বেশি কমিশন দেওয়ার নিয়ম নাই। আপনি যদি হচ্ছে 20 বছর মেয়াদি কোনো একটা পলিসি সেল করেন, তাহলে 35% বেশি কমিশন দেওয়ার নিয়ম নাই। তবে হচ্ছে যে কোম্পানির বয়স 10 বছরের কম, তারা চাইলে 45% পর্যন্ত কমিশন দিতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। আর এজেন্ট ব্যতীত অন্য কারোর মাধ্যমে ব্যবসা সংগ্রহ করা যাবে না, এটা স্পষ্ট লেখা আছে। এটা এখন এখন তো কোম্পানি তো ঠিক মতো ধরে না, যেমন হচ্ছে অনেকে যেমন যে বিকাশের মাধ্যমে সেল করে, অমুকের মাধ্যমে সেল করে, ওগুলো আইন অনুযায়ী এখন পর্যন্ত বৈধ না। তবে হচ্ছে সংশোধনীতে হচ্ছে যে কর্পোরেট এজেন্ট নামে আর চালা একটা করা হচ্ছে, যে হচ্ছে এনজিও গুলোর মাধ্যমে পলিসি যেন সেল করা যায়, ইসের মাধ্যমে সেল করা যায়, হ্যাঁ, ওগুলোর মাধ্যমে। আচ্ছা, তাহলে আমরা বলতেছি যে আপনার যে ইন্স্যুরেন্স পলিসি সেল, যে ইন্স্যুরেন্স পলিসিটা নেন, এই ইন্স্যুরেন্স পলিসি কিন্তু একটা সম্পদ, একটা অ্যাসেট। এই অ্যাসেটের কিছু অংশ আপনি শক্ত কাউকে দিতে পারবেন। এবং বর্তমানে আপনি ইন্স্যুরেন্সকে মর্টগেজ রেখেও কি নিতে পারবেন, লোন নিতে পারবেন। এবং কিছু কিছু কোম্পানি কিন্তু মানে ব্যাংক কিন্তু বলে যে বড় অ্যামাউন্টের লোন নিতে গেলে আপনার ইন্স্যুরেন্স পলিসি থাকা লাগবে। ঠিক আছে, যেমন অলরেডি যেমন ব্র্যাক এটা শুরু করেছে, ব্র্যাক আর গার্ডিয়ান লাইফ মিলে শুরু করেছে ক্ষুদ্র বীমা। যে ব্র্যাক থেকে কেউ যদি হচ্ছে লোন নেয়, ক্ষুদ্র ঋণ নেয়, তখন তাকে 300 টাকা হচ্ছে একটা ইন্স্যুরেন্সের জন্য দিতে হয়। এটাতে সুবিধা কি, সে লোনের যত অংশ বাকি রেখে মারা যাবে, বাকি অংশটুকু ইন্স্যুরেন্স কোম্পানি দিবে। এবং তার পরিবার লাশ সৎকারের জন্য লামসাম 25,000 টাকা পাবে। এই যে ক্ষুদ্র বীমা যেটাকে আমরা বলতেছি, ঠিক একইভাবে ইন্স্যুরেন্স ব্যাংকগুলো এখন কি করতেছে, বড় লোন দেওয়ার ক্ষেত্রেও ইন্স্যুরেন্স আছে কিনা সেটাকে গুরুত্ব দিচ্ছে। আচ্ছা, আহ, এখানে যেটা আলোচনা করতেছিলাম যে হচ্ছে আপনার হচ্ছে একটা ইনকাম করার সুযোগ আছে। আমরা যেমন জানি পলিসির 3য় বছর থেকে একদম মেয়াদ পর্যন্ত কমিশন কত পার্সেন্ট, 5%। অনেক সময় কি হয়, এজেন্ট হয়তো মানে অন্য কোম্পানিতে চলে যায়, অথবা এজেন্ট হয়তো অ্যাক্টিভ না, পলিসি গ্রাহক ঠিক মতো প্রিমিয়াম দিচ্ছে না, পলিসি বন্ধ হয়ে গেছে। এখন যেই পলিসি হচ্ছে চালু করতে মেডিকেল লাগবে, ওই পলিসিগুলো আপনি যদি চালু করে দেন, তাহলে আপনি আইন অনুযায়ী এই রিনিউয়াল কমিশনটা পাবেন। মনে করেন হচ্ছে, যদি উদাহরণ দিয়ে যদি বলি, উজ্জ্বল সাহেব একটা পলিসি সেল করেছে একজনের কাছে। এখন উজ্জ্বল সাহেব তাকে আর সার্ভিস দিচ্ছে না, পলিসিটা বন্ধ হয়ে গেছে। এখন মোশাররফ সাহেব কি করেছে, ওই পলিসিটা চালু করে দিয়েছে। তখন চালু করে তিনি নিজের কোর্টে নিতে পারবে। এখন কিন্তু উজ্জ্বল সাহেব আর রিনিউয়াল কমিশন পাবে না 5%। কাবে পাবে কি, মোশাররফ সাহেব। ঠিক আছে, এটা কোন কিসের ক্ষেত্রে, যে পলিসি মেডিকেল লাগে, ওই ওই সকল পলিসির ক্ষেত্রে। কমিশন ব্যয়ের সীমা, কমিশন ব্যয়ের হচ্ছে যে সীমা আছে, আমরা যেমন হচ্ছে একটা সার্কুলার শেয়ার করব, এর বেশি করলে, অতিরিক্ত দিলে 1 লক্ষ টাকা জরিমানা করা হবে। আমরা তো দেখি মানে হচ্ছে মানে কোম্পানিগুলো তো অসহায়, দেখা যাচ্ছে বার্গেনিং করে যে আমাকে 100 টাকা প্রিমিয়াম আনলে 77 টাকা দিতে হবে। আগে যখন সমন্বয়ের ব্যবসা ছিল, হ্যাঁ, 77 টাকা, আরেক কোম্পানি বলছে যে না, আপনাকে 80 টাকা দিব। আর একশো সমন্বয়ের ব্যবসাতে কি ছিল, যে হচ্ছে 100 টাকা প্রিমিয়াম হলে কোম্পানিকে 20 টাকা জমা দেবে, 80 টাকা তার নিজেরা রেখে দিবে, মানে সমন্বয়। আরেকটা কোম্পানি বলতে আমাকে আমি 77 টাকা দিব, অর্থাৎ 77 টাকা তারা কমিশন হিসেবে রেখে, বা 23 টাকা হচ্ছে কোম্পানিকে দিবে। এই যে সমন্বয়, এরকমই ছিল, আরেক বার্গেনিং ছিল। এখন তো নিয়ম করেছে একদমই, কিছু কিছু কোম্পানিতে চালু আছে, কিন্তু নিয়ম হচ্ছে 100% প্রিমিয়াম জমা দিতে হবে। 100% কি জমা দিতে হবে, প্রিমিয়াম জাতীয় কোনো সমন্বয়ে ব্যবসা করা যাবে না। আর এখন যেহেতু 100%, তাহলে হচ্ছে আইডিয়াটা যে কমিশনের শিডিউল দিয়েছে সেই অনুযায়ী দিতে হবে। আর এর অতিরিক্ত কোনো লেয়ারে যদি দেওয়া হয়, এবং প্রত্যেকটা লেয়ারে এফ এ তে কত দিতে হবে, ইউনিট ম্যানেজারে কত, ব্রাঞ্চ ম্যানেজারে কত, এজিএম ডিজিএম জিএম এ কত, সেটা দেওয়া আছে, আমরা দেখাবো। এর বেশি দিলে কত টাকা জরিমানা করা হবে, 1 লক্ষ টাকা জরিমানা করা হবে।
কমিশন রিয়াত, যেটা হচ্ছে আচরণ বিধিতে বলা আছে, আপনি আপনার কমিশনে কোনো অংশ কি দিতে পারবেন না, ছাড় দিতে পারবেন না। মনে করেন হচ্ছে একটা পলিসিতে হচ্ছে 10,000 টাকা প্রিমিয়াম, আপনি এখান থেকে 3,000 টাকা কমিশন পাবেন। আপনি কাস্টমারকে বলতেছেন, আপনি আমি তো 3,000 পাবো, আপনি আমাকে 9,000 দিয়েন। আরেকজন এসে বলতেছে, আপনি 8,000 টাকা দিয়েন আমাকে প্রথম বছর, আমার ই থেকে ছাড় দেন। তাহলে এইভাবে কমিশন থেকে ছাড় দেওয়া যাবে না, এটাকে বলে কমিশন রেয়াত। ছাড় দেওয়া যাবে না। দিলে কি করা হবে? অর্থদণ্ড। কেউ কমিশন রেয়াত দিলে কি হবে? অর্থদণ্ড করা যাবে। কমিশন পরিশোধ অবসানে বিধিনিষেধ, এটা আপনাদের জন্য জরুরি। হুম? আপনি কি জানেন যে আপনি মারা গেলেও আপনি আপনার উত্তরাধিকারী রিনিউয়াল কমিশন পাবে? আমরা অনেকে জানি না, এটাতে প্র্যাকটিসটা নাই। আহ, সবাই মিলে যদি সচেতন হন, তখন ইনশাল্লাহ প্র্যাকটিসটা শুরু হবে। মনে করেন আপনি 1,000 পলিসি সেল করে অবসরে চলে গেছেন, তখন সেই 1,000 পলিসি কি পাবেন? রিনিউয়াল কমিশন। 1,000 পলিসি তো চলবে, তাহলে 5% করে পাবেন। এবার কি হলো? আপনি মারা গিয়েছেন, আপনার যে নমিনি সে কি পাবে? সেই রিনিউয়াল কমিশন পাবে। ঠিক আছে? দেখেন কত সুন্দর আইনে সুন্দর মতো বলে দেওয়া আছে, মানে একদম ইসের মতো, ভাতা প্রত্যেক মাসে ই করে পাবেন। ঠিক আছে? তবে এখানে কিছু দিয়ে দিচ্ছে, এই জন্য কোম্পানি এই জিনিসের সুযোগ নেয়, জালিয়াতির কারণ বাদে কোনো এজেন্ট চাকরিচ্যুত না হলে, মানে টার্মিনেট করে দেয়, টার্মিনেট হইলে আবার পাবে না। আপনি যদি হচ্ছে রিজাইন দেন, তখন যে জালিয়াতির কারণ বাদে কোনো এজেন্ট চাকরিচ্যুত না হলে তিনি নবায়ন কমিশন পেতে থাকবেন। মানে এই জন্য কোম্পানিগুলো টার্মিনেট করে দেয়। আপনি যদি নিজে চাকরি ছাড়েন, তখন তো সব দেওয়া লাগবে। আচ্ছা, এজেন্টের মৃত্যুর পর তার উত্তরাধিকারী নবায়ন কমিশন পেতে থাকবেন। কোন এজেন্ট ন্যূনতম 3 বছর কাজ করলে এবং নির্দিষ্ট পরিমাণ অর্জন করলে তিনি নবায়ন কমিশন প্রাপ্ত হবেন। আর এখানে বলেছে যে কমপক্ষে কোম্পানিতে কয় বছর থাকা লাগবে? 3 বছর কাজ করা লাগবে। 3 বছর কমপক্ষে থাকা লাগবে, তাহলে রিনিউয়াল কমিশন পাবেন। লাইফ ইন্স্যুরেন্স ব্যবসার ব্যবস্থাপনা ব্যয়, যেটাকে আমরা বলি ম্যানেজমেন্ট এক্সপেন্স, এটা নিয়ে হচ্ছে অনেক কথা। আমরা এটা যদি একটু দেখি, এই ক্ষেত্রে হচ্ছে দিয়েছে যে কোম্পানির বয়স যদি 1 থেকে 5 বছর হয়, তাহলে হচ্ছে 95% পর্যন্ত খরচ করতে পারে। অর্থাৎ 100 টাকা প্রিমিয়াম আনলে 95 টাকা কোম্পানি কি করতে পারবে? খরচ করতে পারবে। আর নবায়ন প্রিমিয়ামের 25%। আর কোম্পানির বয়স যদি 10 বছরের উপরে হয়, 10 বছর উপরে, তখন হচ্ছে ব্যবসার উপর নির্ভর করে। 100 কোটি ব্যবসা হলে 93%, 100 থেকে 500 কোটি হলে 92%, 500 কোটির বেশি হলে 91%। ঠিক আছে? আর নবায়ন কমিশন 20, 19 এভাবে আসতে 15, মানে 15% পর্যন্ত খরচ করতে পারবে। আচ্ছা, দেখেন এই যে ইন্স্যুরেন্স কোম্পানিতে, একই কোম্পানিতে স্যালারি একই স্ট্রাকচার একই রকম। মানে আমি যদি বলি, এক কোম্পানিতে অফিসার পদে ঢুকে তার স্টার্টিং স্যালারি 20,000, আরেক কোম্পানিতে ঢুকে 50,000। আরেক কোম্পানিতে এভিপি, সে পাচ্ছে 50,000, আরেক কোম্পানিতে এভিপি সে পাচ্ছে হচ্ছে 90,000। তাহলে অতিরিক্ত পারিশ্রমিক, যে কাউকে যেহেতু অতিরিক্ত বেতন দিচ্ছে বা অতিরিক্ত দিচ্ছে, তাহলে বীমাকারী কাউকে অতিরিক্ত পারিশ্রমিক বা কমিশন দিচ্ছে, এরকম রকম কর্তৃপক্ষ মনে করলে চুক্তি সংশোধনের জন্য বীমাকারীকে বলতে পারে। এবং কেবল এই চুক্তি শর্ত পরিবর্তনের কারণে কি পদত্যাগ করলে বীমাকারী অতিরিক্ত পারিশ্রমিক দিতে বাধ্য নয়। যেমন একবার একটা ইন্স্যুরেন্স কোম্পানিকে দেখলাম, নাম বলবো না, তারা কি করেছে, ইন্ডিয়ান একটা কনসাল্টিং ফার্মের সাথে চুক্তি করেছে, জাস্ট হচ্ছে ট্রেনিং মডিউল ডেভেলপ করে দিবে। দেখলাম হচ্ছে মানে জাস্ট হচ্ছে ডিরেক্টরের পরিচিত দেখে হয়েছে, প্রত্যেক মাসে 5 লক্ষ টাকা করে দিতে হচ্ছে কনসালটেন্সি ফি। ঠিক আছে? তাহলে এরকম মানে অনেকভাবে হয়। তারপর হচ্ছে যেটা ওই ম্যানেজিং এজেন্ট বা হচ্ছে ব্যবস্থাপক করে হচ্ছে কোনো কিছু করা যাবে না। কোম্পানির ক্ষেত্রে অ্যাকচুয়ারি নিয়োগ দিতে হবে। অ্যাকচুয়ারিকে আপনি চাইলে চাকরি খাইয়ে ফেলতে পারবেন না। মানে অ্যাকচুয়ারিকে যদি করতে চান, তাহলে হচ্ছে কর্তৃপক্ষের পারমিশন নেওয়া লাগবে। অ্যাকচুয়ারি পদ খালি হলে 15 দিনের মধ্যে জানাতে হবে, আর 90 দিনের ভিতর নিয়োগ দিতে হবে। অ্যাকচুয়ারিকে চাকরিচ্যুত করতে কি লাগবে? কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। আচ্ছা, ধারা 68-তে একটা গুরুত্বপূর্ণ জিনিস বলেছে, এটা একটু করেন। ধারা 68-তে কি বলেছে? 2 বছর উত্তর পলিসি অসত্য তথ্য প্রদানের কারণে প্রশ্ন সাপেক্ষ না করা। অর্থাৎ কোনো পলিসির বয়স যদি 2 বছর হয়ে যায়, এরপর গিয়ে হচ্ছে আহ কোনো প্রশ্ন করা যাবে না। মনে করেন হচ্ছে আপনি পলিসি নেওয়ার সময় লিখছেন আপনি নন স্মোকার, এখন 2 বছর হয়ে গেছে, 2 বছর পরে গিয়ে এটা নিয়ে আর প্রশ্ন করা যাবে না।
অসত্য তথ্য দিয়েছেন দিয়েছেন, হ্যাঁ, এইসবই করা যাবে না। কারণ এগুলো সিম্পল একটাই, ঠিক একইভাবে হাইট ওয়েট ওগুলোর ক্ষেত্রে 2 বছর পরে, 2 বছর আগে হলে আপনি এটাই করতে পারবেন না। তারপর হচ্ছে বাংলাদেশে ইস্যুকৃত পলিসি ক্ষেত্রে বাংলাদেশ আইনের প্রযোজ্য, বাংলাদেশে যেসব পলিসি ইস্যু হবে সেটা বাংলাদেশ আইন দ্বারা হবে, এটা সেটা বলেছে। আচ্ছা, ধারা 70, আদালতের মাধ্যমে হচ্ছে ক্লেম আদায় করা যাবে, এটা বলেছে। অর্থাৎ বিরোধপূর্ণ বীমা দাবি আদালত কর্তৃক আদায় করা যাবে। দেখা যাচ্ছে যেটা হচ্ছে বিরোধপূর্ণ, দেখা যাচ্ছে আপনি মামলা করেছেন, তাহলে সেটার বীমা দাবি আপনি আদালতে কোম্পানিগুলোকে আদালতে জমা দিবে, হ্যাঁ। আর এই যে আপনি মামলা করেছেন, গ্রাহক মামলা করেছে, মামলা খরচের উপর 6% সুদ ধার্য করবে, দেখছেন। অনেক এই যে আইনি কিন্তু বলা আছে, 70 কিন্তু বলা আছে। অনেকে যে বলতেছে বীমা দাবি পাচ্ছে না, এই হচ্ছে সে হচ্ছে, তারা যদি মামলা করে তাহলে আদালতের মাধ্যমেই তারা কি পাচ্ছে, বীমা দাবি পাচ্ছে। এবং মামলার যে খরচ, সেই খরচ খরচ 6% সুদে আপনি পাবেন। তাহলে আইনি কত সুন্দর মতো কিন্তু বলে দেওয়া আছে, কিন্তু আমরা ওই তো আইনের কাছে যাবে কি করবে কে সেটাকেই মনে করি, কিন্তু সহজ আইনে তো দেওয়া আছে। এবং আপনার মামলা খরচ কে দিবে, বীমা কোম্পানি দিবে। আবার কত পার্সেন্ট সুদে, 6% সুদ। স্বল্প অঙ্কের লাইফ ইন্স্যুরেন্স ও নন লাইফ ইন্স্যুরেন্স দাবি সংশ্লিষ্ট বিরোধ, যেগুলো হচ্ছে স্বল্প অঙ্ক, মানে এগুলো হচ্ছে নিজেরাই করতে পারবে, মানে কর্তৃপক্ষ যেটা নিষ্পন্ন করে দিবে সেটাই। স্বল্প অঙ্ক মানে কি, 25,000 টাকা। আর নন লাইফের ক্ষেত্রে 5 লক্ষ টাকা, মানে এটা আইনের কাছে যাবে না। 25 লক্ষ টাকা পর্যন্ত কর্তৃপক্ষ যেটা করে দিবে সেটাই, মানে এটা নিয়ে আপনি আইনের কাছে যেতে পারবেন না। মানে 25 লক্ষ টাকা, মানে 25,000 টাকা বীমা দাবির জন্য আদালতে যাওয়ার প্রয়োজন নাই, মানে এটা কর্তৃপক্ষ যেটা করে দিবে সেটাই। আর নন লাইফের ক্ষেত্রে 5 লক্ষ টাকা, মানে স্বল্প অঙ্কের লাইফ ইন্স্যুরেন্স নন লাইফ বীমা দাবি সংশ্লিষ্ট বিরোধ। ধারা 72-এ কি বলেছে, বিলম্বে দাবি পরিশোধের সুদ। কোন ইন্স্যুরেন্স কোম্পানি যদি 90 দিনের ভিতর বীমা দাবি পরিশোধ না করে, তাহলে প্রত্যেক ইসের জন্য কি সুদ দিতে হবে। সুদটা কিরকম হবে, ব্যাংক রেটের অতিরিক্ত 5%, ব্যাংকের যে রেট ওই রেটের চেয়ে অতিরিক্ত আরো 5% দিতে হবে, ইন্টারেস্ট দিতে হবে। এই আইনটাই সংশোধন করতেছে, সংশোধন করে এখন 45 দিন করা হচ্ছে, মানে আগে। তাহলে দেখেন, ইন্স্যুরেন্স কোম্পানিকে কিন্তু 90 দিনের ভিতর কি দিতে হবে, বীমা দাবি দিতে হবে। এবং 90 দিনের ভিতর যদি বীমা দাবি না দেন, তখন কি করতে হবে, সুদ সহ দিতে হবে। আর সুদটা কিরকম হবে, ব্যাংক রেটের চেয়ে অতিরিক্ত আরো 5%। এটা কোথায় বলা আছে, বীমা আইনে 72 নম্বর ধারায় বলা আছে। আচ্ছা, তারপর হচ্ছে বিরোধ নিষ্পত্তি কমিটি থাকবে, একটা এই বিরোধ নিষ্পত্তি কমিটি। বিরোধ নিষ্পত্তি কমিটি যদি হচ্ছে সিদ্ধান্ত আপনি মানে হচ্ছে সিদ্ধান্ত আপনার পছন্দ হলো না, তাহলে আপনি 30 দিনের ভিতরে আদালতে আপিল করতে পারবেন, হ্যাঁ। তাহলে আইডিআর এর একটা কি আছে, বিরোধ নিষ্পত্তি কমিটি আছে। ওই কমিটিতে আপনি আপনার কোনো বিরোধ থাকলে সেটা সেখানে আবেদন জানাবেন, তারা শুনানির জন্য ডাকবে। তারপর তারা রায় দিবে, ওই রায় যদি আপনার পছন্দ না হয়, তাহলে আপনি 30 দিনের ভিতর আবেদন আদালতে শরণাপন্ন হতে পারবেন। এজেন্ট নিয়োগ প্রবিধানমালা, যেটা হচ্ছে আমাদের জন্য দরকার। এজেন্ট নিয়োগ প্রবিধানমালা আছে। লাইসেন্স ফি কত এখন, 1500 টাকা। আর নবায়নের লাইসেন্স ফি কত, 1000 টাকা। এখন নিয়ম কি করেছে, আপনাকে অস্থায়ী লাইসেন্স নিয়ে কাজ করতে হবে। মানে হচ্ছে শুরুতেই আপনাকে অস্থায়ী লাইসেন্স নিয়ে কাটতে হবে। 1 বছর হচ্ছে মেয়াদ, 1 বছরে আপনি যদি 11টা পলিসি এবং 20,000 টাকা কমিশন অর্জন করতে পারেন, কমিশন ইনকাম করতে পারেন, তাহলে আপনি স্থায়ী লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। আমি যে আবার বলি, শুরুতে 1500 টাকা লাইসেন্স ফি লাগছে না কিন্তু। অনেকে যেমন হচ্ছে মানে করে কি জানি বলে, বলে যে হচ্ছে আইডিআর এর লাইসেন্স ফি বাড়াই দিছে, হ্যাঁ, প্রত্যেক বছর রিনিউ করা লাগে, এরকম করে করে প্রত্যেক বছর তো রিনিউ করা লাগতেছে না। প্রথম বছর বা প্রথম তো লাইসেন্স ফি লাগছে না। আপনি অস্থায়ী লাইসেন্স নিয়ে কাজ করবেন, যদি দেখতেছেন আপনি 11টা পলিসি সেল করতে পেরেছেন আর ইনকাম কত করেছেন, 20,000 টাকা, তাহলে আপনি স্থায়ী লাইসেন্সের জন্য আবেদন করবেন। এবং স্থায়ী লাইসেন্সের জন্য কি করতে হবে, 72 ঘন্টা ট্রেনিং করতে হবে। তারপর হচ্ছে আপনার যে 20,000 টাকা যে কমিশন পেয়েছেন, ওখান থেকে টিডিএস কেটেছে, 5% ট্যাক্স কেটেছে, সেটা একটা সার্টিফিকেট জমা দিতে হবে। সবকিছু সন্তুষ্ট হওয়ার পর তখন হচ্ছে আইডিআর এ আপনাকে লাইসেন্স দিবে। লাইসেন্সের কত তখন, 1500 টাকা। 1500 টাকা, এটার মেয়াদ কত বছর, 3 বছর। 3 বছর পর বা হচ্ছে আপনার হচ্ছে স্থায়ী লাইসেন্সের জন্য আপনি
মনোনীত হয়েছেন, কিন্তু 3 মাসের ভিতর আপনি লাইসেন্স রিনিউ করতেছেন না বা লাইসেন্স নিচ্ছেন না, 3 মাস সুযোগ দিচ্ছে, তখন 3 মাসের জন্য মাত্র 100 টাকা জরিমানা। 3 মাসের জন্য কত টাকা জরিমানা? 100 টাকা জরিমানা। মনোযোগ দিয়ে শুনে কিন্তু, ওখানে পিঠের উপর পরীক্ষা আছে। অর্থাৎ আপনার লাইসেন্স, স্থায়ী লাইসেন্সের জন্য সময় শুরু হয়ে গেছে, কিন্তু আপনি 3 মাসের ভিতর নিচ্ছেন না, অথবা হচ্ছে আপনার লাইসেন্সের মেয়াদ 3 বছর হয়ে গেছে, আপনি রিনিউ করতেছেন না, তখন কর্তৃপক্ষ কয় মাস সময় দিচ্ছে? 3 মাস। 3 মাসের ভিতর যদি রিনিউ না করেন, তাহলে 100 টাকা জরিমানা 3 মাসের জন্য। আর এর পরের প্রত্যেক মাসের জন্য আবার একটু বেশি, তখন 600 টাকা। প্রত্যেক মাসের জন্য কত টাকা? 600 টাকা করে কি হবে? জরিমানা হবে। বীমাকারী পরিচালনা পর্ষদ পরিচালক, আমরা জানি হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি হওয়ার জন্য কয়জন থাকা লাগে সদস্য? মনে পড়ে? গতকালকে বলেছিলাম কোম্পানি আইনে পাবলিক লিমিটেড কোম্পানি খুলতে গেলে, যেমন প্রাইভেট লিমিটেড কোম্পানি 2 থেকে 50, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি মিনিমাম কতজন? 7। মিনিমাম 7 জন। কিন্তু কোম্পানি আইনে যাই বলা থাকুক না কেন, ইন্স্যুরেন্সের ক্ষেত্রে 10 জন। ইন্স্যুরেন্সের ক্ষেত্রে মিনিমাম 10 জন, ইন্স্যুরেন্সের মিনিমাম 10 জন, তবে 20 জনের আবার অধিক হবে না, 20 জনের অধিক হবে না। 12 জন কি হবে? উদ্যোক্তা পরিচালক হবে, 12 জন উদ্যোক্তা পরিচালক, আর 6 জন জনগণের অংশীদারের অংশের শেয়ার গ্রহীতা হবে। তাহলে 12 জন উদ্যোক্তা আর 6 জন হচ্ছে ওই শেয়ার মার্কেট থেকে তাদের প্রতিনিধি 6 জন। তাহলে 12 আর 6 কয়জন হলো? 18। 12 আর 6 মিলে কত হইলো? 18 হইলো। আর বাকি দুজন নিরপেক্ষ পরিচালক থাকতে হবে, নিরপেক্ষ। তাহলে এই 20 জন মিলে আছে একটা পরিচালক হইতে হবে, পরিচালনা পর্ষদ 20 জনের। কোন পরিচালক যে 3 মাস দেশের বাইরে থাকে, তাহলে কর্তৃপক্ষকে জানাইতে হবে। পরিচালনা পর্ষদের কোন সদস্য 3 মাস দেশের বাইরে আছে, কর্তৃপক্ষকে জানাইতে হবে। পরিচালনা পর্ষদের সদস্য ব্যতীত কাউকে পরিচালক করা যাবে না, মানে পরিচালনা পর্ষদের যারা সদস্য তারাই হচ্ছে পরিচালক। আর দেখা যাচ্ছে 20 জনকে নিয়ে একটা বোর্ড বানানো হইলো, হ্যাঁ, মানে 20 জন তার বোর্ডে থাকবে না, হয়তো দেখা যাচ্ছে বোর্ড বানানো হলো 10 জনকে নিয়ে করে, হ্যাঁ, তো তাদের ব্যতীত কাউকে করা যাবে না। পরিচালনা পর্ষদ কোনো লাভজনক পদে কাজ করতে পারবে না। লাভজনক পদে মানে কি? পরিচালনা পর্ষদের কেউ, কোনো ডিরেক্টর দেখে সিএফও হিসেবে কাজ করতে পারবে না, কোনো ডিরেক্টর এজেন্ট হিসেবে কাজ করতে পারবে না। তাহলে গতকাল আমি জিজ্ঞেস করেছিলাম, কোনো ইন্স্যুরেন্স এজেন্ট কি বীমা কোম্পানির ডিরেক্টর হতে পারে? উত্তর হচ্ছে না। গতকালকে প্রশ্ন করেছিলাম, কোনো ডিরেক্টর ইন্স্যুরেন্স এজেন্টও হইতে পারবে না, ঠিক একইভাবে কোনো এজেন্ট ইন্স্যুরেন্স কোম্পানির ডিরেক্টরও হইতে পারবে না বা মালিক হইতে পারবে না, সহজ ভাষায় যদি বলি। তাকে কি করতে হবে? ওই সেই এজেন্ট মানে বাতিল করে ওখান থেকে পদত্যাগ করে তারপর হইতে হবে। ঠিক একইভাবে একজন পরিচালক একাধিক ইন্স্যুরেন্স কোম্পানির হইতে পারবে না, ঠিক একইভাবে ব্যাংকেরও পরিচালক হইতে পারবে না, অর্থাৎ না আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক হইতে পারবে না। এটা কিন্তু আবার ইম্পর্টেন্ট। অর্থাৎ ব্যাংকের পরিচালক ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালক হইতে পারবে না, ঠিক আছে? আবার অন্য ইন্স্যুরেন্স কোম্পানির হইতে পারবে না। আচ্ছা, পরিচালনা পর্ষদের একজন সভাপতি থাকবে, মানে চেয়ারম্যান থাকবে, তবে ভাইস চেয়ারম্যান একাধিক হওয়া যাবে না। ভাইস চেয়ারম্যান হবে একজন। আমরা যেমন দেখি বিভিন্ন ভার্সিটির কমিটিতে একজন তো সভাপতি, আর সহসভাপতি 10 জনকে করে রাখে খুশি করার জন্য, কিন্তু ইন্স্যুরেন্সে সহসভাপতি কয়জন হবে? একজন। ভাইস চেয়ারম্যান কয়জন হবে? একজন। ঠিক আছে, মানে সহসভাপতি একাধিক করা যাবে না। আর পরিচালনা পর্ষদের কেউ কোম্পানিতে চাকরি করতে পারবে না। আবার রিপিট করি, পরিচালনা পর্ষদের কেউ কোম্পানিতে চাকরি করতে পারবে না, ঠিক একইভাবে ইন্স্যুরেন্স পলিসি সেলও করতে পারবে না। ঠিক আছে, সুযোগ দিলে তো ভালো। ফ্যামিলি পোস্ট তার ফ্যামিলি মেম্বাররা কি পারবে এজেন্ট হিসেবে কাজ করতে? ফ্যামিলি মেম্বাররা পারবে, কিন্তু পরিচালকটা পারবে না। আচ্ছা, মুখ্য নির্বাহী কর্মকর্তা, সিইও। সিইও নির্ধারণের ক্ষেত্রে কিছু আছে, আহ প্রবিধান আছে। সিইও হচ্ছে এটা হচ্ছে চুক্তিভিত্তিক, তারা তো পার্মানেন্ট না, চুক্তিভিত্তিক। সচরাচর 3 বছরের জন্য চুক্তি হিসেবে নিয়োগ দেওয়া হয়। মুখ্য নির্বাহী পদ খালি হলে 15 দিনের মধ্যে জানাইতে হবে, 90 দিনের ভিতর পদ পূরণ করতে হবে। আর মুখ্য নির্বাহী পদ পূরণ করা না হলে কর্তৃপক্ষ কি বসাতে পারে? প্রশাসক বসাতে পারেন। ঠিক আছে। আর মুখ্য নির্বাহী হওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে, এটা হচ্ছে প্রবিধান দিয়ে হচ্ছে করেছে, সেটা আমরা দেখি শেয়ার করব। আচ্ছা, উপদেষ্টা নিয়োগ, কনসালটেন্ট বা অ্যাডভাইজার। এখন আইডিআর এর যে বর্তমান যে আইন সংশোধনী আনতেছে, সেখানে লিখেছে যে উপদেষ্টা নিয়োগ করার ক্ষেত্রেও কর্তৃপক্ষের পারমিশন নেওয়া লাগবে, হ্যাঁ।
একটা কোম্পানি দুইজন কনসালটেন্ট হইতে হবে, রাখা যাবে দুইজন কনসালটেন্ট বা যারা কোনো একটা বিষয়ে বিশেষজ্ঞ, হ্যাঁ তাদের। কিন্তু বয়স কত হইতে হবে? 40 বছর হইতে হবে। এখানে আমি একটু মাইর খেয়ে গেছি। দেখা যাচ্ছে আমি তো ইন্স্যুরেন্সে জানি, পড়াশোনা আছেই আছে, আমি ইন্স্যুরেন্স কোম্পানির কনসালটেন্ট হইতে পারতেছি না এই এই ইসের কারণে, এই সমস্যাটার কারণে। মানে আমি তো কোথাও চাকরি করতেছি না, করবো না, কিন্তু আমি তো চাইলে কনসালটেন্ট হতে পারবো, কোম্পানির অ্যাডভাইজার হতে পারবো। এই এই ইসের কারণেই, শর্তটার কারণেই আমি হইতে পারতেছি না। আর 5টা বছর পরে ইনশাল্লাহ হয়ে যেতে পারবো, 4 বছর বা 5 বছর পরে। আচ্ছা, শেয়ার লভ্যাংশ ঘোষণা, শেয়ার হোল্ডারের লভ্যাংশ। আচ্ছা, শেয়ার হোল্ডারের লভ্যাংশ ঘোষণার ক্ষেত্রে নিয়ম বলেছে কি, সমস্ত ব্যয় বাদ দিয়ে তারপর শেয়ার হোল্ডারের লভ্যাংশ ঘোষণা করতে হবে। তারপর হচ্ছে পলিসি গ্রাহকদের লভ্যাংশ। শেয়ার বাজার যাওয়ার আগে হচ্ছে পলিসি বোনাস ঘোষণা করতে হবে, তারপর ক্রেডিট রেটিং থাকতে হবে। আর শেয়ার বাজার থেকে, শেয়ার মার্কেট থেকে কত শতাংশ মূলধনের কত অংশ নিতে হবে, কেউ বলবেন? মনে পড়ে কিনা? মানে মোট ক্যাপিটালের কত অংশ শেয়ার বাজার থেকে নিতে হবে, মনে পড়ে কিনা? 40%। 40%। 40%, এই তো মনে পড়ে। এখন ইন্স্যুরেন্স আইনে বলা আছে 3 বছরের মধ্যে শেয়ার বাজারে যাইতে হবে, 3 বছরের মধ্যে যাইতে হবে। তারপর হচ্ছে বিশেষভাবে আরো 2 বছর চাইলে করতে পারে, অর্থাৎ 5 বছরের মধ্যে যাইতে হবে। কিন্তু অনেক কোম্পানি এখন বলছে শেয়ার বাজারে যেতে পারেনি, দেখা যাচ্ছে বারবার সময় বাড়াচ্ছে, সময় বাড়াচ্ছে, হ্যাঁ এরকমই করতেছে। এখন শেয়ার বাজারে যাওয়ার ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া আছে। এক, ক্রেডিট রেটিং হইতে করাইতে হবে। ক্রেডিট রেটিং মানে হচ্ছে তার ঋণ পরিশোধের সক্ষমতা আছে কিনা, রেটিং করাইতে হবে। তারপর হচ্ছে বোনাস ঘোষণা করতে হবে। এই জন্য দেখুন হচ্ছে কোনো কোম্পানি শেয়ার বাজার যাওয়ার আগে বোনাস ঘোষণা করে, তারপর তাদের রেটিং করে, ঠিক আছে? এরকম কিছু নিয়ম আছে। তাহলে হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানির মানে হচ্ছে 3 বছরের মধ্যে কি করতে হবে, শেয়ার বাজারে যাইতে হবে, মানে আইন অনুযায়ী বলা আছে। কিন্তু দেখা যাচ্ছে আমরা দেখি চতুর্থ অনেক কোম্পানি এখন পর্যন্ত শেয়ার বাজারে আসতে পারে নাই, তারা শুধু সময় নিচ্ছে, সময় নিচ্ছে। এই যে 40% সেটা শেয়ার বাজার থেকে নিতে হবে। পলিসি তামাদির ক্ষেত্রে 3 মাসের মধ্যে নোটিশ দিতে হবে, কোম্পানিকে জানাইতে হবে। এখন তো দেখা যায় ডিজিটাল দেখাচ্ছে, গ্রাহককে SMS দিয়ে জানাচ্ছে। আর পলিসি ক্ষেত্রে কিছু অপশন আছে, অপশন ক খ গ। অপশন ক খ গ মানে হচ্ছে আপনি পলিসি হচ্ছে APL করতে পারেন, যেটা মেটলাইফে আছে অপশন। APL হচ্ছে অটোমেটিক প্রিমিয়াম লোন। অটোমেটিক প্রিমিয়াম লোন মানে কি? অটোমেটিক প্রিমিয়াম লোন মানে হচ্ছে আপনি যদি কোনো কারণে হচ্ছে প্রিমিয়াম যদি ঠিক মতো না দেন, তখন হচ্ছে আপনার যে সারেন্ডার ভ্যালু টাকা আছে, ক্যাশ ভ্যালু টাকা আছে, ওই ক্যাশ ভ্যালু টাকা দিয়ে কোম্পানি কি করবে, প্রিমিয়াম নিয়ে নিবে, কেটে নিয়ে নিবে, লোন হিসাবে কেটে নিবে। APL হলে সুবিধা কি, পলিসিটা অ্যাক্টিভ থাকে, পলিসিটা সচল থাকে, তখন আপনার ক্লেম হইলে আপনি ক্লেম পাবেন। অনেক ক্ষেত্রে এরকম হয়, মানে গ্রাহক প্রিমিয়াম দেয়নি, দিতে ভুলে গেছে, পলিসি ল্যাপস হয়ে গেছে, ক্লেম পাচ্ছে না, ঠিক আছে? এরকম অনেক সময় হয়। যেমন মাঝখানে হচ্ছে ব্যারিস্টার সুমন একটা কোম্পানির নিয়ে হচ্ছে লাইভে এসে করেছিল। ওই ক্লেম তো হচ্ছে আইন অনুযায়ী দিতে পারবে না। কেন দিতে পারবে না? কারণ হচ্ছে ওই পলিসিটা কি ছিল, ল্যাপস ছিল। পলিসি ল্যাপস মানে কি, পলিসি মানে হচ্ছে প্রিমিয়াম ঠিক মতো না দিলে পলিসি ল্যাপস হয়ে যায়, মানে বন্ধ, তামাদি হয়ে যায়, বাংলায় বলে তামাদি। তাহলে APL হলে সুবিধা কি, APL হলে সুবিধা হচ্ছে কি, তখন ক্যাশ ভ্যালু টাকা দিয়ে হচ্ছে কোম্পানি নিচ্ছে। এটা নিয়ে অনেকে সমালোচনা করে, অনেকে করে না, বা অনেকে করে, অনেকে মানে পক্ষে বিপক্ষে দুটোই মত আছে। মানে অপশন ক খ গ আমি যদি বলি, মানে এটার পক্ষে বিপক্ষে অনেকগুলো মত আছে। তাহলে অপশন ক APL। অপশন খ হচ্ছে পেইড আপ। পেইড আপ করতে পারে। পেইড আপ মানে কি, আপনি যদি 2 বছর চালান, 2 বছর চালানোর পর আপনার যে টাকা আছে, মানে হচ্ছে সারেন্ডার গুলো যে টাকা, ওই টাকা আপনি মানে হচ্ছে একটা FDR করে ফেলতে পারেন। FDR যেটাকে বলে সিঙ্গেল প্রিমিয়াম, সিঙ্গেল প্রিমিয়াম করে ফেলবেন। মেয়াদ শেষ হওয়ার পর আপনি সেই টাকা ফেরত পাবেন। অর্থাৎ আপনি 2 বছর জমা দিয়েছেন, 2 বছর পরে কি যে সারেন্ডার করেন, তখন কিন্তু আপনার অনেক লস হবে। ইন্স্যুরেন্স কোম্পানি তো জমা টাকা ফেরত দেয় না। ইন্স্যুরেন্স কোম্পানি কি করে, ওই টাকা থেকে তার ম্যানেজমেন্ট এক্সপেন্স কাটে, ইন্স্যুরেন্সের কস্ট কাটে, কাটার পর তারপর বাকি টাকা ফেরত দেয়। অর্থাৎ আপনি প্রিমিয়াম ধরলাম 20,000, 2 বছরে 40,000 আসলো, 2 বছর পরে গিয়ে বলেন আমি আর পলিসিটা চালাবো না, আমাকে টাকা ফেরত দিয়ে দেন। এখন 2 বছর জমা দিয়েছেন 40, আপনারা আশা করবেন আমাকে 40,000 টাকা ফেরত দিবে, জমা টাকা। ব্যাংক আর ইন্স্যুরেন্সের পার্থক্য এখানে। আপনি ব্যাংকে একটা DPS করতেছেন, 2 বছর পর ভেঙে ফেলেন, দেখা যাচ্ছে 40,000, তাদের কিছু চার্জ কাটবে, ব্যাংকও চার্জ কাটে, দেখা যায় 40,000 থেকে কিছু অংশ পাবেন। কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানিতে 40,000 আপনি ফেরত পাবেন। প্রথম বছর ভাঙলে তো কোনো টাকা ফেরতই পাবেন না।
2 বছর পর ভাঙলে কিছু টাকা পাবেন। সে কিছু অংশ কত হয় সচরাচর, মানে এটা ম্যানেজমেন্ট এক্সপেন্সের উপর নির্ভর করে, মানে কোন কোম্পানির ম্যানেজমেন্ট এক্সপেন্স ভালো, কোন কোম্পানির কম, এটা। আর আমরা তো দেখলাম যে প্রথম বছর 100 টাকার ভিতর 90 টাকা খরচ করে ফেলতে পারে, দ্বিতীয় বছর দেখলাম যে 25 টাকা খরচ করে ফেলতে পারে। অর্থাৎ 200 টাকার ভিতর মানে কোম্পানি তো 115 টাকা খরচ করেই ফেলতেছে, বাকি থাকে কত? 85 টাকা, ঠিক না? তাহলে এই 85 টাকার ভিতর মানে ইন্স্যুরেন্সের এক্সপেন্স আছে, ই আছে, সেই আছে, মানে ভি করে দেখাচ্ছে আপনি মানে 100 টাকা করে রাখেন, 2 বছর পরে গিয়ে 40 টাকা 50 টাকা মতো ফেরত পাবেন হয়তো। এখন আপনি চাচ্ছেন আমি তো 2 বছরে 200 টাকা তো দিলাম, এটা হচ্ছে আমি 12 বছর পরে গিয়ে নিব, সেই সুযোগ আছে। তখন আপনি কি হবেন, 200 টাকার ভ্যালুয়েশন অনুযায়ী আপনার একটা যদি সিঙ্গেল প্রিমিয়াম করি তাহলে এটা বিমা অঙ্ক কত আসে, তাহলে সেই বিমা অঙ্ক তৈরি হবে, মেয়াদ শেষে আপনি লাভ সহ ফেরত পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। মানে এটা বলে পেইড আপ, পরিশোধিত মূলধন, মানে পেইড আপ করে ফেলা হচ্ছে, ওটা দিয়ে একটা পেইড আপ। অপশন গো, যেটা অপশন গ, এটাকে বলে আরটিআই, রিডিউস টার্ম ইন্স্যুরেন্স। আপনার একটা একটা টার্ম ইন্স্যুরেন্স করা হয়, অর্থাৎ টার্ম ইন্স্যুরেন্সে হচ্ছে এখানে হচ্ছে আপনি ETI ইটিআই বলে, এক্সটেন্ডেড টার্ম ইন্স্যুরেন্স, ইটিআই, সরি, এক্সটেন্ডেড টার্ম ইন্স্যুরেন্স। ইটিআই আর পেইড আপের সুবিধা, মানে এই পার্থক্য হচ্ছে পেইড আপে আপনি বিমা অঙ্ক বেশি থাকে, অর্থাৎ মরে গেলে আপনি ইয়ে পাবেন, কিন্তু ইটিআই তে মেয়াদ শেষে আবার বেশি টাকা পাবেন, মেয়াদ শেষে বেশি টাকা পাবেন। আবার পেইড আপে ইন্স্যুরেন্স কিন্তু সচল থাকে, মানে অর্থাৎ বিমা অঙ্ক কমে যায় কিন্তু বিমা অঙ্ক বেশি পাওয়া যায়। আচ্ছা, তাহলে আমাদের আলোচনার বিষয় হচ্ছে 3টা অপশন থাকে, আপনাকে সিলেক্ট করে নেবেন। তবে এখন আইডিআর থেকে নিয়ম করেছে অপশন কাস্টমার সিলেক্ট করুক বা না করুক অটো পেড আপ হয়ে যাবে। কি হয়ে যাবে? অটো পেড আপ। অর্থাৎ কোনো পলিসি যদি 2 বছর চালায়, গ্রাহক যদি কোনো অপশন যদি সিলেক্ট না করে থাকে তখন কি হয়ে যাবে? অটো পেড আপ হয়ে যাবে, অর্থাৎ মেয়াদ শেষে গিয়ে সে তার টাকা ফেরত পাবে। তাহলে এখন কিন্তু পলিসি সেল করার জন্য বলতে পারেন, কোনো গ্রাহক যদি 1 বছর চালায় যদি বন্ধ করে দিতে চায় তাকে বলেন আপনি 2 বছর চালান, 2 বছর চালিয়ে বন্ধ করে দেন, পেড আপ করে রেখে দেন, মেয়াদ শেষে টাকা ফেরত পাবেন আপনি। ধারা 86-তে বলেছে হচ্ছে গোষ্ঠী লাইফ ইন্স্যুরেন্স পলিসির ক্ষেত্রে, অর্থাৎ গ্রুপ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আপনি চাইলে নমিনি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে, জানাতে হবে। আচ্ছা, পলিসি সারেন্ডার ও প্রত্যাবর্তন, পলিসি সারেন্ডার ক্ষেত্রে আমরা তো করলাম যে 2 বছর আগে সারেন্ডার করা যাবে না, 2 বছর আগে পলিসি ভাঙলে কি হবে? লস হবে। আর 2 বছর পর পলিসি সারেন্ডার করলে কোম্পানি কি করবে? তার ম্যানেজমেন্ট এক্সপেন্স, তারপর ইন্স্যুরেন্সের কস্ট, এগুলো কেটে পরে বাকি টাকা ফেরত দিবে। ঠিক আছে। আচ্ছা, 2 বছর পর যদি কোনো পলিসি বন্ধ হয়ে যায়, 2 বছর আগে না, 2 বছর পর যদি কোনো পলিসি বন্ধ হয়ে যায়, তাহলে 5 বছর মধ্যে আপনি সেই পলিসিটা কিন্তু চালু করতে পারেন। ঠিক আছে, তখন হচ্ছে আবার নতুন করে মেডিকেল করা লাগবে, কিছু কিছু পলিসি মেডিকেল করা লাগে, এখানে আন্ডার রাইটিং গাইডলাইন গুলো হবে, প্রচলিত হবে। বাজেয়াপ্তকরণ, কোম্পানি চাইলে যে কোনো পলিসি বাজেয়াপ্ত করতে পারে, কখন? 2 বছরের কম চালালে। দেখা যায় একটা পলিসি 2 বছরের কম চালাইছে, আমরা বলেছি মানে 2 বছর আগে ক্যাশ ভ্যালু হয় না আইন অনুযায়ী, তাহলে 2 বছরের কম চালালে ওই পলিসিটা কি করতে পারে? বাজেয়াপ্তকরণ করতে পারে। আর প্রিমিয়াম হচ্ছে ঋণের পরিমাণ বেশি হলে পলিসি বাজেয়াপ্ত হয়ে যাবে, যে ঋণের পরিমাণ বেশি প্রিমিয়ামের চেয়ে। দেখা যাচ্ছে আপনি প্রিমিয়াম, আপনি লোন নিয়েছে, লোন পরিশোধ করতেছেন না, আবার প্রিমিয়ামও দিচ্ছেন না, লোন ইন্টারেস্ট যোগ করতে করতে প্রিমিয়ামের চেয়ে বেশি হয়ে গেছে, তখন পলিসি কি করতে পারে? বাজেয়াপ্ত করতে পারে 92 অনুযায়ী। ধারা 93, প্রস্তাবপত্র মেডিকেল রিপোর্টে অনুলিপি সরবরাহ করা। আপনার দেখবেন দলিল হচ্ছে প্রস্তাবপত্রের একটা অনুলিপি দিয়ে দেয় ফটোকপি করে, এবং আপনি চাইলে আপনার মেডিকেলের যে কপিগুলো দিয়েছেন সেই মেডিকেলের কপির ফটোকপি নিতে পারেন। অনেক আপনার প্রয়োজন হতে পারে, দেখা যাচ্ছে আপনি মেডিকেল করেছেন, মেডিকেলেতে কাগজপত্র জমা দিয়ে ফেলছেন, আপনার হঠাৎ করে হয়তো দেখা যাচ্ছে অন্য কোনো ডাক্তার দেখাতে যাচ্ছেন, আপনার হচ্ছে হিস্টোরি লাগবে, আপনি যেহেতু এর আগে একবার করেছেন, আপনি চাইলে মেডিকেলের রিপোর্ট নিতে পারবেন কোম্পানির কাছ থেকে। ঠিক আছে। আর বিভাজনের নীতিতে ব্যবসায় বিধিনিষেধ, এর মানে হচ্ছে পলিসি কি করা যাবে না? ভাগ করা যাবে না, মানে বিভাজন করা যাবে না পলিসি, মানে 2 ভাগ করা, 3 ভাগ করা, যেটাকে আমরা বলি হচ্ছে টুইস্টিং করা যাবে না, পলিসিকে 2 ভাগ করা যাবে না। প্রশাসক কর্তৃক ব্যবস্থাপনা, অ্যাডমিনিস্ট্রেটর বসাতে পারে, আমরা বলেছি বিভিন্ন কারণে বসাতে পারে। যদি আপনি সলভেন্সি মার্জিন রাখতে না পারেন, গ্রাহকের স্বার্থ ক্ষুণ্ণ যদি করেন, তাহলে প্রশাসক বসাতে পারে। প্রশাসকের বেতন কে দিবে? প্রশাসকের বেতন দিবে আইডিআর,
কোম্পানি দিবেন না। এটা একটা ভালো যে প্রশাসকের বেতন যা হবে এই বেতনটা কে দিবে, আইডিআর দিবে। তো প্রশাসক বসে কি করবে, প্রশাসক যত সম্ভব মিতব্যয়ী হবেন, মিতব্যয়ী হয়ে কর্মদক্ষতার সাথে প্রতিষ্ঠান চালাবেন এবং যত শীঘ্রই তার মতামত দিবেন, মানে উনি হচ্ছে কোম্পানি পর্যবেক্ষণ করে মতামত দিবেন। মতামতটা কি হতে পারে, কোম্পানি অবসায়ন করে দিতে হবে। মতামত কি হতে পারে, কোম্পানি হয়তো দেখা যাচ্ছে এই সংশোধনী এনে বা এই কাজগুলো করে চলমান রাখতে পারে, অথবা কি মতামত দিতে পারে, একীভূত করে ফেলতে হবে অন্য কোনো কোম্পানির সাথে, মানে অ্যাকুয়ার করে ফেলতে হবে, অথবা ভিন্ন কোনো কিছু যদি ভালো মনে করে যে না এটা করা করতে হবে। প্রশাসক যে কোনো চুক্তি বাতিল করতে পারে, মানে দেখা যাচ্ছে আপনি অমুক কোনো ইসের সাথে চুক্তি করেছেন, কোম্পানি দেখা যাচ্ছে কোনো একটা টিভি চ্যানেলের সাথে চুক্তি করেছে অথবা কোনো পত্রিকার সাথে চুক্তি করেছে, যে কোনো চুক্তি কর্তৃপক্ষ চাইলে কি বাতিল করতে পারে, সম্পত্তি ক্রোক ঠেকাতে পারে। এবং প্রশাসকের কার্যক্রম নিয়ে আদালতে কি করা যাবে না, প্রশ্ন করা যাবে না। মানে এই জন্য বলছি ইনডিমনিটির মতো ক্ষমতা দেওয়া হয়েছে। যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন মেরে ফেলা হলো তখন কিন্তু সংবিধানে কি হয়েছে, এই ইনডেমনিটি অধ্যাদেশ আনা হয়েছিল। এই ইনডেমনিটি অধ্যাদেশ দ্বারা কি ছিল, যে বঙ্গবন্ধুর খুনের কোনো মামলা করা যাবে না, কোনো বিচার করা যাবে না। ঠিক একইভাবে প্রশাসকের কার্যক্রম নিয়ে কোনো মামলা করা যাবে না, বিচার করা যাবে না। তাহলে দেখেন মানে কত মানে বিশাল ক্ষমতা দেওয়া হয়েছে। এটাকে কালো আইনও বলতে পারেন, ভালো আইনও বলতে পারেন। কারণ আমরা দেখি প্রশাসক অনেক সময় অদক্ষ হয়, অদক্ষ লোক ফলায় ফেলতেছে। এটা নিয়ে মাঝখানে যেমন হচ্ছে অনেক সমালোচনা হচ্ছে। তবে অদক্ষ লোক বসালে কর্তৃপক্ষ আবার নতুন করে প্রশাসক চেঞ্জ করে দিতে পারে, ঠিক আছে, সেই সুযোগ আছে। আচ্ছা, এবার হচ্ছে আদালত কর্তৃক অবসায়ন। দেখ, 10% শেয়ার হোল্ডার বা 500 জন পলিসি গ্রাহক যাদের পলিসি 3 বছর চালু আছে তারা আদালতে কোম্পানি অবসানের জন্য আবেদন করতে পারেন। দেখেন এখানে কত সুন্দর, অনেক মানে যে কোম্পানির কি হচ্ছে না, দেখতেছে যে হচ্ছে ক্লেম দিচ্ছে না, তাহলে তাদের 500 জন গ্রাহক যাদের পলিসি কমপক্ষে 3 বছর উপর চলেছে, এরকম 500 জন গ্রাহক যদি আদালতে আবেদন করে যে কি অবসায়নের জন্য, কোম্পানি বিলুপ্ত করে ফেলতে হবে, কোম্পানি বিলুপ্ত করে দিতে হবে, আর সে আবেদন করতে পারে, বিবেচনা করতে পারে। অথবা 10% শেয়ার হোল্ডার যদি আবেদন করে সেটাও হবে। তবে কোনো বীমাকারী স্বেচ্ছায় অবসানে যেতে পারবে না। ইচ্ছে হলে না আর ব্যবসা করবো না, ইচ্ছা হইলে আর করতে পারবে না। কি ছাড়া, কোনো মানে অ্যাকুইজিশন ছাড়া বা হস্তান্তর ছাড়া, এই দুটা কারণ বাদে কোনো বীমাকারী স্বেচ্ছায় অবসানে যেতে পারবে না। এখন যখন অবসায়ন হবে, আদালত মনে করলে বীমা চুক্তি হ্রাস করতে পারে। এখন যখন অবসায়ন হয় তখন কি হয়, অবসায়ন হলে তখন হচ্ছে অ্যাসেট ভ্যালুয়েশন করা হয়, ভ্যালুয়েশন করে গ্রাহকদেরকে বীমা দাবি দিয়ে দেওয়া হয়, হ্যাঁ তোমার এখন দেখা গেল হচ্ছে সম্পদের পরিমাণ কম, টাকার পরিমাণ কম, কিন্তু দায়ের পরিমাণ অনেক বেশি, তখন আদালত মনে করলে বীমা চুক্তি হ্রাস করতে পারে। বীমা চুক্তি হ্রাস মানে কি, আপনার 5 লক্ষ টাকার ইন্স্যুরেন্স, আদালত মনে করলে না আপনাদের 2 লাখ, আপনার 10 লাখ, না আপনার হবে 5 লাখ, এরকম করতে পারে আদালত মনে করলে বীমা চুক্তি হ্রাস করতে পারে। চতুর্থ অধ্যায়, বীমা এজেন্ট। আচ্ছা, বীমা এজেন্ট মানে কি, এখান থেকে বোঝাচ্ছি, বীমা এজেন্ট নিয়োগকারী হচ্ছে ইউনিট ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার। আর এরপর উপরে এখন আরো এখন 6 লেয়ার করেছে, আমরা 6 লেয়ার নিয়ে আলোচনা করব। অর্থাৎ সুপারভাইজরি লেভেল আছে। আর নতুন এখন ব্যাংক অ্যাসুরেন্স হয়েছে, ব্যাংক অ্যাসুরেন্স তাদেরকে আমরা কর্পোরেট এজেন্ট বলতেছি। ব্যাংক অ্যাসুরেন্সে কর্পোরেট এজেন্টে কিন্তু হচ্ছে ব্যাংকের যে কর্মকর্তা হচ্ছে পলিসি সেল করবে সে কিন্তু কমিশন পাবে না, সে বেতনভুক্ত হবে। কমিশন পাবে কে, ব্যাংক, ঠিক আছে। আমরা যে কমিশনের যে শিডিউল শেয়ার করলাম, যে হচ্ছে 20 বছর মেয়াদি হলে 35%, তারপর হচ্ছে 10 বছর মেয়াদি হলে 22%, হ্যাঁ, এই যে কমিশনের শিডিউল যেটা আইডিআর থেকে সেটা ব্যাংক অ্যাসুরেন্সের ক্ষেত্রে কমিশনটা কাকে দিবে, ব্যাংককে দিবে। আর ব্যাংক তার কর্মকর্তাকে তার মতো সে বেতন দিবে, হয়তো ইনসেনটিভ দিবে, সেটা ঠিক আছে, মানে কর্পোরেট এজেন্টের ক্ষেত্রে। 3 মাস এজেন্টের ক্ষেত্রে 3 মাসের মধ্যে লাইসেন্স রিনিউ না করলে কি হবে, এটা তো আমরা বললাম, এর আগে আলোচনা করেছি। কমিশন শিডিউল যদি করি, দেখেন আইডিআর এর কমিশন শিডিউলে 1 বছর পলিসির জন্য কিন্তু কমিশন আছে। যেমন কিছু কিছু ইন্স্যুরেন্স কোম্পানি তারা হচ্ছে 3 বছর মেয়াদি ইন্স্যুরেন্স নিয়ে এসেছে, 3 বছর মেয়াদি। আইডিআর এর শিডিউল অনুযায়ী যদি পলিসির মেয়াদ যদি 1 বছর হয় তাহলে কমিশন 2%, দ্বিতীয় বছর 0, তৃতীয় বছর 0, মানে আর কমিশন মাত্রই পাবে। 2 বছর মেয়াদে হলে 4%, দ্বিতীয় বছর 2%, 3 বছর মেয়াদে হলে 6%,
এই যে আমরা বলতেছি 35/, এটা হচ্ছে এই আইডিয়ার কমিশন শিডিউল অনুযায়ী। তাহলে সর্বোচ্চ কত পার্সেন্ট কমিশন দেয়? 35%। 20 বছরের উপরে হলে 35, 15 থেকে 19 হলে 32, 10 থেকে 11 হলে 22, 12 থেকে 14 হলে 25। আপনারা এটা জানেন, আর রিপিট করার কিছু নাই। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা একটু গুরুত্বপূর্ণ। 6 লেয়ার আইডিয়া এখন বলেছে 6 লেয়ার, সব কোম্পানিতে 6 লেয়ার। এক সময় তো কোম্পানিতে কোনো কোম্পানি মানে 12 লেয়ার, কোনো কোম্পানি এত লেয়ার এত লেয়ার এত লেয়ার, এখন সব কোম্পানিতে একই 6টা লেয়ার হবে। 6টা লেয়ার কি? এফএ, এফএ থেকে কি হবে? ইউনিট ম্যানেজার হবে, ইউনিট ম্যানেজার থেকে কি হবে? ব্রাঞ্চ ম্যানেজার হবে, ব্রাঞ্চ ম্যানেজার থেকে কি হবে? এজিএম হবে, এজিএম থেকে কি হবে? ডিজিএম, ডিজিএম থেকে কি হবে? জিএম। ঠিক আছে। এখন এই এজিএম ডিজিএম জিএম কোনো কোম্পানি থেকে বলে অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার, তারপর হচ্ছে সেলস ম্যানেজার, সিনিয়র সেলস ম্যানেজার, এরকম বলে। কিন্তু 6টা লেয়ার হবে। আর আইডিয়াটা কি করেছে, 6 লেয়ার বেশি হবে না, চাইলে আপনি হচ্ছে মাঝখানে একটা লেয়ার কমাইতে পারেন, 5 লেয়ার করতে পারেন, তবে 6 লেয়ার করবেন না, মানে বেশি হবে না। এখানে একটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে একজন ইউনিট ম্যানেজারের অধীনে কয়জন এফএ থাকা লাগবে। আইডিয়ারে বলেছে ইউনিট ম্যানেজার তাকেই বলা হবে যার অধীনে কয়জন এফএ? 5জন এফএ। 5জন এফএ মানে কি? সক্রিয় এফএ। কয়জন? 5জন সক্রিয় এফএ থাকা লাগবে। একজন ব্রাঞ্চ ম্যানেজারের অধীনে কয়জন ইউনিট ম্যানেজার থাকা লাগবে? 4জন। একজন ব্রাঞ্চ ম্যানেজারের অধীনে কয়জন ইউনিট ম্যানেজার থাকা লাগবে? 4জন। একজন এজিএম এর অধীনে কয়জন ব্রাঞ্চ ম্যানেজার থাকা লাগবে? 3জন। একজন এজিএম এর অধীনে কয়জন ব্রাঞ্চ ম্যানেজার থাকা লাগবে? 3জন। একজন ডিজিএম এর অধীনে কয়জন এজিএম থাকা লাগবে? 3জন। একজন জিএম এর অধীনে কয়জন ডিজিএম থাকা লাগবে? 3জন। তাহলে এই ক্ষেত্রে আমরা অনেকেই পিছিয়ে আছে, দেখা যাচ্ছে আমরা এই শর্তগুলো এখন পর্যন্ত পূরণ করতে পারিনি। ঠিক আছে, তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে একজন ব্রাঞ্চ ম্যানেজার অধীনে ইউনিট ম্যানেজার কয়জন থাকা লাগবে? 4জন। আর ইউনিট ম্যানেজার অধীনে এফএ থাকা লাগবে কয়জন? 5জন। এজিএম এর অধীনে 3জন। তাহলে 1:3 1:3 1:3 1:4 আর 1:5। আশা করি সহজে মনে থাকবে। পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব, অপরাধ ও দণ্ড। অপরাধ ও দণ্ড। কর্তৃপক্ষের নিকট বিবরণী হিসাব দাখিল করতে ব্যর্থ হলে বা কোনো নির্দেশ অমান্য করলে, সলভেন্সি মার্জিন রাখতে ব্যর্থ হলে বা পুনর্বীমা করতে ব্যর্থ হলে 5 লক্ষ টাকা জরিমানা। আর এই লঙ্ঘন অব্যাহত রাখলে প্রতিদিনের জন্য 5,000 টাকা জরিমানা করা হবে। আমি যদি যেমন এই আইনের একটা যদি শেয়ার করি, কর্তৃপক্ষ অনুযায়ী মানে হচ্ছে নিয়ম অনুযায়ী, যেহেতু ব্যাংক আর বিমা দুটি আর্থিক প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিয়ম হচ্ছে শুক্র শনি বন্ধ রাখতে হবে। শুক্র শনি বন্ধ, হেড অফিস প্রধান কার্যালয় বন্ধ রাখতে হবে। যেমন একটা প্রতিষ্ঠান হচ্ছে তারা শনিবারের অফিস চালু রাখে, পরে কর্তৃপক্ষ কি করেছে? 5 লক্ষ টাকা জরিমানা করেছে। এখন ওই সিও বলতেছে আমি 5 লক্ষ টাকা জরিমানা দিয়ে আমাদের যদি 20 কোটি ব্যবসা হয়, সমস্যা কি? ঠিক আছে, তার হচ্ছে ওরকম, মানে জরিমানা দিবে কিন্তু তাও করবে। তবে শুক্র শনি কি রাখতে হবে? বন্ধ রাখতে হবে। কর্তৃপক্ষ যদি নজরে আসে তাহলে কি 5 লক্ষ টাকা জরিমানা করার আছে। এই জিনিসটা যেমন প্র্যাকটিস দেখি ঈদের সময়, যেমন সরকার যখন হচ্ছে দেয়, রমজানের সময় হচ্ছে অফিসে শিডিউল দেয়, তখন দেখা যাচ্ছে কিছু কিছু কোম্পানি এটা আনুষ্ঠানিক ভাবে জানায় না, মৌখিক ভাবে জানায় দেয় যে অফিস টাইম এই, বা দেখা যাচ্ছে হয়তো একটু বেশি অফিস করাচ্ছে। এখন ওইটাও যদি হচ্ছে লিখিত ভাবে যদি কেউ দিত কোম্পানি, তখন দেখা যাচ্ছে এটা নিয়ে আইডিয়ার কাছে করলে, অভিযোগ করলে জরিমানা কিন্তু করা যায়। হ্যাঁ, সেইটা আছে। হিসাব বিবরণীতে কোনো ভুল তথ্য দিলে 3 মাসের জেল অথবা 5 লক্ষ টাকা জরিমানা, উভয় বা উভয় দণ্ড হইতে পারে। আচ্ছা, আর এটা হচ্ছে বিমা চুক্তি সম্পাদনায় মিথ্যা ও প্রলুব্ধকর তথ্য দিলে 10 লক্ষ টাকা জরিমানা। অর্থাৎ কোনো পলিসি করার জন্য কোনো মিথ্যা বা প্রলুব্ধকর কোনো তথ্য যদি দেন, তাহলে কি হবে? 10 লক্ষ টাকা জরিমানা করা হবে। বীমা কোম্পানি যে কোনো ব্যক্তি, এটা যে কোনো, এটা এজেন্ট হোক, ইউনিট ম্যানেজার হোক, মানে অফিসের বীমা কোম্পানির যে কোনো কর্মকর্তা হোক, বীমা কোম্পানির যে কোনো ব্যক্তি কোনো আইন বা নির্দেশনা অমান্য করলে সর্বনিম্ন 50,000 এবং সর্বোচ্চ 1 লক্ষ টাকা কি হবে? জরিমানা করা যাবে। এবং লঙ্ঘন অব্যাহত রাখলে প্রতিদিনের জন্য 5,000 টাকা কি হবে? জরিমানা করা যাবে। ঠিক আছে। আর এখানে দেখেন, ইন্স্যুরেন্স কোম্পানিতে তো অনেকে তো অবৈধ টাকা ইনকাম করে। হ্যাঁ,
বীমা সংশ্লিষ্ট কোনো ব্যক্তি, এই বীমা সংশ্লিষ্ট যে কোনো এজেন্ট হোক, ইউনিট ম্যানেজার হোক, ব্রাঞ্চ ম্যানেজার হোক, বা বীমা সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তি অবৈধভাবে সম্পদ অর্জন করলে 15 দিনের নোটিশ দিয়ে 15 লক্ষ টাকা জরিমানা করতে পারবে আইডিআরে। হ্যাঁ, এবং আদালতে আপনার অবৈধ সম্পদ জমা দিবেন। এবার এটার কি দিতে পারে, নির্দেশনা দিতে পারে। তাহলে দেখেন, ইন্স্যুরেন্স কোম্পানিতেও কেউ যদি অবৈধ সম্পদ অর্জন করে, সেটারও কিন্তু সুন্দর মতো আইনে কি বলা আছে, নির্দেশনা দেওয়া আছে যে 15 লক্ষ টাকা পর্যন্ত কি হবে, জরিমানা করা হবে। এরপর যে ষষ্ঠ বা সপ্তম অধ্যায় যেগুলো আছে, এগুলো হচ্ছে ষষ্ঠ মানে বিবিধ অধ্যায়। সেখানে হচ্ছে আইনের সংশোধনী কিভাবে করতে পারবে, প্রবিধান দিবে, এই বিষয়গুলো। আর হচ্ছে সপ্তম অধ্যায় বলে হচ্ছে 1938 সালে যে বীমা আইনটা, সেটাকে কি করা হলো, রোহিতকরণ করা হয়েছে, রোহিত করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে। তাহলে আমরা যদি একটু যদি সামারি করি, সামারি করার আগে আমরা একটা জিনিস শেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে যেটা আমরা চেয়েছিলাম যে আপনার আচরণ বিধি কি হবে। মানে এজেন্টের আচরণ বিধি, যেটা আমাদের জানা জরুরি। আশা করি দেখতে পাচ্ছেন। এজেন্ট হওয়ার জন্য কিছু আপনারা জানেন, বয়স 18 হইতে হবে, ন্যূনতম এসএসসি পাস হইতে হবে, এর আগে কোনো কোম্পানিতে কাজ করলে সেখান থেকে ছাড়পত্র নিয়ে আসতে হবে, কোনো ফৌজদারি অপরাধে যদি দোষী সাব্যস্ত হন, তাহলে হচ্ছে 2 বছর, মানে সাজা শেষ হওয়ার 2 বছর পরে গিয়ে হচ্ছে করতে পারবেন। এরকম জিনিস বলা আছে। আর পরিচালকের কেউ কি হতে পারবে না, মানে এজেন্ট হইতে পারবে না, সেটা তো বলা আছে। এখন আমাদের যেটা জানা দরকার সেটা কি, আচরণ বিধি। একজন এজেন্টের আচরণ বিধি কি হবে, মানে এই জিনিসগুলো যদি না মানেন, ওই যে বললাম 50,000 টাকা পর্যন্ত জরিমানা করতে পারে, কিন্তু 50,000 থেকে 1 লক্ষ টাকা। প্রথম আচরণ বিধি কি, নিজের এবং তাহার বীমাকারী বা ব্রোকারের পরিচয় প্রদান করবে। অর্থাৎ আপনি যে কোম্পানিতে কাজ করেন, ওই কোম্পানির পরিচয় দিতে হবে। এখন হচ্ছে কাস্টমার কাছে গিয়েছেন, আপনি নিজের পরিচয় দিচ্ছেন না, করি আমি একটা বীমা কোম্পানিতে কাজ করি, বলবো নি আপনি এরকম করতেছেন। এবং গ্রাহক যদি ক্ষুব্ধ হয়ে অভিযোগ করে যে উনি আমার কাছে বীমার দাওয়া দিতে এসেছে, কিন্তু উনি ওনার কোম্পানির নাম বলতেছে না, তাহলে কিন্তু আপনাকে জরিমানা করার আছে, 50,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত জরিমানা করা আছে। তাহলে নিজের বা তাহার বীমাকারী বা ব্রোকারের কি দিবে, পরিচয় প্রদান করবেন। বীমা গ্রহীতা চাহিদা মতো তার পরিচয় পত্র প্রদর্শন করবেন। এই দেখেন, যেটা বললাম, চাহিদা মতো তার পরিচয় পত্র কি করবেন, প্রদর্শন করবেন। তাহলে এগুলো হচ্ছে আচরণ বিধি, এটা মনোযোগ দিয়ে করেন, কারণ এগুলো হচ্ছে আপনাকে মানতে হবে। বীমাকারী বা ব্রোকারের বীমা পণ্য বা বীমা পরিকল্প ব্যবসা নিমিত্ত সঠিক তথ্যাদি প্রচার করিবেন। এক্ষেত্রে কোনো অতিরঞ্জিত বা মিথ্যা তথ্য প্রদান করিবেন না। বীমা গ্রহীতার নিকট কোনো সুনির্দিষ্ট বীমা পণ্য বা বীমা পরিকল্প সুপারিশকালে বীমা গ্রহীতার প্রয়োজন বিবেচনায় রাখিবেন। অর্থাৎ গ্রাহকের প্রয়োজন কোনটা, সেটাকে মাথায় রাখতে হবে। আর অতিরঞ্জিত মিথ্যা তথ্য দেওয়া যাবে না। বীমা পণ্য ব্যবসায় ধার্যকৃত যে প্রিমিয়াম, সেটা প্রকাশ করবে না, মানে কোম্পানি যেটা দাম ঠিক করে দিয়েছে, প্রিমিয়াম ঠিক করে দিয়েছে, সেটাই প্রকাশ করতে হবে। বীমা চুক্তির ক্ষেত্রে বীমা গ্রহীতার নিকট প্রস্তাবপত্রে সঠিক তথ্যের প্রকৃতি এবং মূল তথ্যাদি প্রকাশের গুরুত্ব বীমা গ্রহীতার নিকট ব্যাখ্যা করবেন। প্রস্তাবপত্রে যে যে তথ্য, এটা হচ্ছে কিভাবে করতে হবে, এটা সঠিকভাবে দিতে হবে, মানে হচ্ছে এটা গুরুত্ব কি সেটা তুলে ধরতে হবে, ভুল ভাল তথ্য দেওয়া যাবে না, সঠিক তথ্য দিতে হবে। বীমা গ্রহীতা যদি কোনো অনৈতিক নৈতিকতা বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকেন, অথবা বীমাকারীর নিকট দাখিলকৃত প্রস্তাবের সহিত বীমা গ্রহীতার আয়ের অসঙ্গতি থাকে, তাহলে তাৎক্ষণিকভাবে উহা বীমাকারীর নজরে আনয়ন করবেন। অর্থাৎ বীমা গ্রহীতা যদি অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকে, অথবা
প্রস্তাবপত্রের সাথে দাখিল যদি অসঙ্গতি থাকে তাহলে হচ্ছে বীমাকারীকে জানাইতে হবে, এটা কিন্তু আপনার একটা আচরণ বিধি। বীমা গ্রহীতা সম্পর্কে প্রয়োজনীয় অনুসন্ধান পূর্বক অন্য কোনো গুরুত্বপূর্ণ তথ্যাদি যাহার ফলে প্রস্তাব গৃহীত হইলে বীমাকারীর অবলিখন সিদ্ধান্ত ক্ষতিগ্রস্ত হইতে পারে তাহাও বীমাকারীর নজরে আনয়ন করিবেন। ঠিক আছে, দেখা যাচ্ছে আপনি সরকারি কর্মকর্তা পলিসি সেল করেছেন, আপনি জানেন সে হচ্ছে ঘুষ খেয়ে প্রচুর টাকা ইনকাম করেছে, তার অনেক কালো টাকা আছে, আপনি যদি জানেন এটা জানাইতে হবে। অথবা জানেন যে তার হচ্ছে ক্যান্সার আছে, কিন্তু হচ্ছে আপনি গোপন মানে আপনি জানেন কিন্তু সে গোপন করেই করতেছে, এগুলো জানাইতে হবে। আচ্ছা, কোনো পলিসি যদি ডিক্লাইন করতে পারে আন্ডার রাইটার, ঠিক না, যদি প্রস্তাব গ্রহণ না করা হয় বা প্রত্যাখ্যান করা হয় তাহলে বীমা গ্রহীতাকে লিখিতভাবে জ্ঞাত করিবেন, লিখিতভাবে যে আপনার পলিসিটি একসেপ্টেড হয় নাই। বীমা প্রস্তাব দাখিলের সময় প্রয়োজনীয় কাগজপত্রটি বীমা গ্রহীতার নিকট হইতে গ্রহণ করিবেন এবং পরবর্তীতে বীমাকারী কর্তৃক প্রস্তাব চূড়ান্তকরণের জন্য চাহিদাকৃত অন্যান্য কাগজদাদিও গ্রহণ করিবেন। অর্থাৎ প্রয়োজনীয় যে কাগজপত্র বীমা গ্রহীতার কাছ থেকে নেওয়া উচিত সেগুলো সংগ্রহ করবেন। তারপর হচ্ছে ইসে বলেছে দাবি দ্রুত কি করতে হবে, নিষ্পত্তি করতে হবে, দাবি নিষ্পত্তি করার ক্ষেত্রে সহযোগিতা করতে হবে। এরপরে বলেছে বীমা এজেন্ট বীমা গ্রহীতাকে ক্ষেত্র মতো নমিনির নাম পরিবর্তন ক্ষেত্রে কি করবে, সহযোগিতা করবে। তারপর হচ্ছে বলছে প্রিমিয়াম কিভাবে দিতে হবে ব্যাংকের মাধ্যমে সেটা ক্ষেত্রে সহযোগিতা করবে, শিখাই দিবে। এটা খুব গুরুত্বপূর্ণ। দেখেন, বীমা এজেন্ট প্রিমিয়ামের অর্থ নগদে গ্রহণ করতে পারিবে না, আচরণ বিধিতে স্পষ্টভাবে বলা আছে বীমা এজেন্ট প্রিমিয়ামের অর্থ নগদে গ্রহণ করতে পারবে না। এবং বর্তমানে অনেক ইন্স্যুরেন্স কোম্পানি ক্যাশলেস হয়ে গেছে, ইন্স্যুরেন্স কোম্পানি কোনো ক্যাশ ট্রানজাকশন হয় না, হয় বিকাশে জমা দিতে হবে, নগদে জমা দিতে হবে। এরকম অনেক কোম্পানি এখন মানে বীমা কোম্পানি শুরু হয়ে গেছে এবং ইও বলে দিচ্ছে, অর্থাৎ ক্যাশ টাকা আপনার হাতে নিলেই সেখান থেকে দুর্নীতির সুযোগ চলে আসে। বীমা গ্রহীতাকে পলিসি ঝুঁকি নির্ধারণের ক্ষেত্রে বীমাকারী কর্তৃক নির্ধারিত অবলিখন চাহিদার সঠিক তথ্য প্রদান করিবে এবং অবলিখন চাহিদা মোতাবেক বীমা গ্রহীতার সঠিক তথ্যাদি প্রদানে সহযোগিতা করবে। অর্থাৎ আন্ডাররাইটিং এর যে গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুযায়ী সঠিক তথ্য দিতে হবে। তাহলে এই এই কয়েকটা হচ্ছে কি আচরণ বিধি, আপনাকে এই আচরণ বিধিগুলো কি করতে হবে, মানতে হবে। আমি এই আচরণ বিধিগুলো সামারি স্লাইডে লিখে দিয়ে দিব, তাহলে হচ্ছে যাতে আপনার একটা স্লাইড থেকে আপনার যেন সম্পূর্ণ হয়ে যায়। তাহলে এটা হচ্ছে আচরণ বিধি, এটা জানতে হবে। এখন যেটা করণীয় সেটা হচ্ছে আপনাদের হচ্ছে এখন হচ্ছে একটা পরীক্ষা হবে, পরীক্ষায় পাস মার্ক হচ্ছে 60 পাইতে হবে। আমরা গতকাল এবং আজকে যে আলোচনা করেছি এই আলোচনার উপরই পরীক্ষা হবে। আমি হচ্ছে আপনাদের হচ্ছে চ্যাট বক্সে একটা লিংক দিব, এখন ওই লিংকে ঢুকে কি করবেন। আশা করি সবাই প্রস্তুত, দেখি আপনার বীমা আইন কতটুকু বুঝেছেন, পরীক্ষা দিলে বোঝা যাবে। সবাই হচ্ছে ঢোকেন, লিংকে ঢুকে পরীক্ষা দেওয়া শুরু করেন।